আমি মনে করি প্রফেসর ইউনূসের সরকারের জন্য ভালো হচ্ছে না, কারণ উনি যে একটা শক্ত একজন অ্যাডমিনিস্ট্রেটর এটা কিন্তু দেখাতে হবে। উনি শুধু একজন ভালো মানুষ এটা দেখানো কিন্তু এনাফ না, উনি নোবেল লরিয়েট এটা দেখানো এনাফ না। উনি অপ্রিয় বক্তব্য দেই যেটা হয়তো শুনতে ক্ষমতাসীনদের ভালো লাগে না, তো এখানে আমি একটা অপ্রিয় সত্য বলবো, এই যে সচিবালয়ে ঢোকার ব্যাপারটা এটা কিন্তু ছাত্ররাই শুরু করেছে এই সরকার আসার পরে। আপনার মনে আছে এইচএসসি পরীক্ষা বন্ধ করার জন্য ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে, সেখানে তারা প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত সরকার এইচএসসি পরীক্ষা বাতিল করেছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিরুদ্ধে। কেন বলছি আমি ছেলেদের ভালোর জন্যই বলছি, কারণ এই যে ছাত্র এদেরকে তো ভবিষ্যতে চাকরি করতে হবে, তাদেরকে বিদেশে যেতে হবে, তাদেরকে পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়তে হবে। তো এই যে ইন্টারমিডিয়েটের মার্কশিট, এই মার্কশিট তারা কিভাবে দেবে? বিদেশ থেকে যখন তারা যাবে, তারা ধরুন তারা আমেরিকাতে পড়তে যাবে, তো আমেরিকা তো জানতে চাবে তোমার ম্যাট্রিকের মার্কশিট কি ছিল, তোমার ইন্টারমিডিয়েটের মার্কশিট কি ছিল। তো যখন দেখবে যে ইন্টারমিডিয়েট পরীক্ষাই হয় নাই, তখন কিন্তু এই ছেলেরা বুঝবে যে তারা এই ধরনের একটা দাবি করে কত বড় ভুল করেছে তাদের জন্য। এবং সরকারেরও এভাবে পরীক্ষাটা বাতিল করা উচিত হয়নি বলে আমি মনে করি। এখানে সরকার দুর্বলতার পরিচয় দিয়েছে। সরকার যেটা করতে পারত সেটা হলো পরীক্ষাটা পিছিয়ে দিতে পারত, কারণ যে যুক্তি দেয়া হচ্ছে যে ছেলেরা যেহেতু বিপ্লব পরিচালনা করেছে কাজেই তারা পড়াশোনা করতে পারেনি, অনেকে আহত হয়েছে, তাদের এখনো চিকিৎসা চলছে, যুক্তিসঙ্গত কথা। তো সেই যুক্তিসঙ্গত কথাটা মানবার জন্য সবচেয়ে ভালো হতো যদি পরীক্ষাটা 1 মাস পিছিয়ে দেওয়া হতো, কিন্তু পরীক্ষা হতো। কাজেই এটা আমি মনে করি সরকার চাপের মধ্যে একটা যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক হয়নি, মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকেও সঠিক হয়নি, এবং যে ছেলেরা এখন পরীক্ষা বাতিলের আন্দোলন করলো তাদের ফিউচারের জন্য এটা ভালো হয়নি, এটা তারা পরে বুঝবে। তো আজকের এই আনসাররা কিন্তু ওখান থেকেই সাহসটা পেয়েছে যে আমরাও যদি সচিবালয়ে ঢুকে যাই এবং ঘেরাও করি ছাত্রদের মতো, তাহলে হয়তো আমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু ছাত্ররা যেটা পারে ওই বয়সে, আপনি ডিসিপ্লিন ফোর্সে গিয়ে তো এই কাজটা করতে পারেন না, এর কোনোভাবেই পারেন না। ছাত্রদেরকেও আমি সমর্থন করছি না, তারপরেও ছাত্রদের অনেক নিয়ম কানুন, সরকারি নিয়ম তারা জানে না, কিন্তু এদের তো জানার কথা। কাজে এটা পুরোপুরি সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ হিসেবেই আমাদেরকে দেখতে হবে। এবং এখানে আরেকটা দুর্বলতা আবার সরকারের তরফ থেকে আমার মনে হলো যে ছাত্রদের আসতে হলো কেন উদ্ধার করার জন্য, আমার কাছে খুব অবাক লাগলো। কারণ হচ্ছে যখন একটা বিদ্রোহ করলো আনসার বিদ্রোহ, পুলিশ কোথায়? তো পুলিশ আসার কথা তাদেরকে কন্ট্রোল করবার জন্য। পুলিশ যদি ব্যর্থ হতো সেখানে বিজিবি আসতে পারতো তাদেরকে কন্ট্রোল করবার জন্য, বিজিবিও যদি ব্যর্থ হতো তাহলে সেনাবাহিনী আসতে পারতো তাদেরকে কন্ট্রোল করবার জন্য। কিন্তু পুলিশও আসলো না, বিজিবিও আসলো না, সেনাবাহিনীও আসলো না। ছাত্র সমন্বয়কারীরা ডাক দিল ছাত্রদের আসবার জন্য। সেনাবাহিনী একটা দুর্বলতা প্রকাশ পেল বলে আমার ধারণা, এবং আমি আশা করব যে যারা আজকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া হবে। এবং যে এক্সাম্পল আপনি দিলেন এনামুল হক শামীমের ভাই আনসার ডিজি ছিল, তার যে বক্তব্য আপনি শোনালেন, সেই বক্তব্যের পরে তার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল এতদিনে। কারণ সরকারের একটা নিয়ম আছে তো যে 25 বছর পার হয়ে গেলে আপনি যে কোনো ব্যক্তির চাকরি আপনি রাষ্ট্রের স্বার্থে আপনি বাতিল করতে পারেন, তাহলে তার নিয়োগ বাতিল হওয়া উচিত ছিল। তো এই কাজগুলো সরকার কেন যেন এই কাজগুলো করতে এক ধরনের দীর্ঘসূত্রিতা কিংবা এক ধরনের দুর্বলতার পরিচয় দিচ্ছেন। তো এটা আমি মনে করি প্রফেসর ইউনূসের সরকারের জন্য ভালো হচ্ছে না, কারণ উনি যে একটা শক্ত একজন অ্যাডমিনিস্ট্রেটর এটা কিন্তু দেখাতে হবে। উনি শুধু একজন ভালো মানুষ এটা দেখানো কিন্তু এনাফ না, উনি নোবেল লরিয়েট এটা দেখানো এনাফ না। উনি যখন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তখন এটাতে ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এটা ওনাকে দেখাতে হবে। তো সেটা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, আমার যেটা মনে হচ্ছে। তো মাহমুদ ভাই ধরেন আরেকটা সেনাবাহিনী বোধহয় শেষ দিকে ছাত্রদের সঙ্গে সে যোগ দিয়েছিল, বিজিবির কোনো উপস্থিতির খবর আমি পাইনি যোগ দিয়েছে কিনা। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এরকম একটা বিদ্রোহ দমন করতে আপনাকে
আপনি যে প্রসেস গুলো বললেন, পুলিশ, বিজিবি বা সেনাবাহিনী, তারা আসবে। ছাত্রদেরকে কেন আপনি যাচ্ছেন? ছাত্রদেরকে কেন বলির পাঠা বানাবেন? ছাত্ররা আজকেও বেশ কয়েকজন আহত হয়েছে, কিন্তু 10-15 জন যেটা শুনলাম, আনসার গুলি করেছে। তো মাহমুদ ভাই ধরেন, আমরা আর্মি বা অন্য প্রসঙ্গে একটু পরে আসি, যে আজকে প্রায় 18 দিনের মাথায় ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, সংক্ষিপ্ত ভাষণ। আমার কাছে মনে হয়েছে যে তালগোল পাকানো একটা বক্তব্য আর কি। কিংকর্তব্য বিমূঢ়তার যে উদাহরণ, এটি তার বক্তব্যের মধ্যে চলে এসেছে। আমি সরি টু সে, প্রফেসর ইউনূস, তো আপনি কি মনে করেন, আপনি কিভাবে দেখেন এটা? আমার বোঝার আপনার বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যেটা বুঝি সেটা হলো যে তিনি এই চলে যাওয়ার বিষয়টি উত্থাপন করেছেন আজকে। তো সেটা উনি আজকে না করলেও পারতেন। প্রথম কথা হলো যে উনি না করলে পারতেন। আজকে ওনার প্রথম বক্তৃতা ছিল জাতির উদ্দেশ্যে, কাজে এই প্রথম বক্তৃতায় তিনি আয়নাঘরের বিচারের কথা বলেছেন, খুব ভালো কথা, এবং আরো কি সংস্কার তিনি করতে চান সেগুলো সম্পর্কে আমার মনে হয় জনগণকে আজকে ওনার জানানো উচিত ছিল। সেটাই ভালো হতো আর কি, সেটা জানানো, ওনার রূপরেখাটা দেয়া। তারপরে প্রশ্ন আসতো যে কবে তারা যাবেন, বিদায় নেবেন দায়িত্ব থেকে। তো উনি যে জবাব দিয়েছেন তাতে কিন্তু জবাবের চেয়ে প্রশ্ন আরো নতুন করে উত্থাপিত হয়েছে। আমি সরকারের অভিজ্ঞতা থেকে বলি, এবং আমার যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এবং হিস্ট্রি নিয়ে যে লেখাপড়া, তার আলোকে আমি বলছি যে কেন প্রশ্নের মানে আরো প্রশ্ন রেইজ হলো তার বক্তব্যের মাধ্যমে। সেটা হলো যে তিনি বলছেন তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। তো এটা বলার মাধ্যমে তিনি কি বোঝাতে চাচ্ছেন, যে তাহলে ছাত্ররা ইচ্ছা করলে তার নিয়োগ বাতিল করতে পারে? সেখানে আমার একটা প্রশ্ন জাগে আর কি, আমি এটা জানি না। সেটা হলো যে উনি যে দায়িত্ব নেয়ার পরে যতজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, দায়িত্ব নেয়ার পরে মানে উনি ওত নেয়ার পরে, ওত নেয়ার আগে একভাবে তার উপদেষ্টা মন্ডলী সাজানো হয়েছে, সেটা আমরা শুনতে পেয়েছি যে কিভাবে সাজানো হয়েছে। কিন্তু ওত নেয়ার পরে যে এতগুলো উপদেষ্টা নিয়োগ হলো, এই নিয়োগগুলি কি ছাত্ররা দিয়েছে নাকি উনি দিয়েছেন? আমার যে প্রশ্নগুলো মনে এসছে ওনার এই কথা শুনে, যে ওনার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, তো যদি প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা ছাত্ররা হয়ে থাকে, তাহলে তো উপদেষ্টা মন্ডলীর নিয়োগকর্তাও ছাত্ররা, তাই না? তাই তো হওয়ার কথা। তো তাহলে এখন যে সমস্ত উপদেষ্টা নিয়োগ হচ্ছে, তারা কি সব ছাত্ররা নিয়োগ দিচ্ছে? তাহলে এই নিয়োগে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে প্রফেসর ইউনূস কি সেগুলোর দায় ছাত্রদের উপর চাপিয়ে দিচ্ছেন? এগুলো খুব সঙ্গত প্রশ্ন। তারপরে আরেকটি কথা তিনি বলেছেন, আমরা সরকার চালাতে চাই না বা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই ধরনের কথা বলেছেন। আপনি দায়িত্ব নেওয়ার পরে এটা বলতে পারেন না। আপনি ওত নিয়েছেন রাষ্ট্র চালানোর জন্য, আপনি কোথায় স্বাচ্ছন্দ্য পান এটা বলা গুরুত্বপূর্ণ না। আপনি ওত নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র আপনাকে চালাতেই হবে। যদি না চালান, এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে। তখন আপনি বলতে পারবেন না আমরা রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আমাদের ছিল না, ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে, আমি নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব নিয়েছি, এটা বলে আপনি দায় থেকে পার পাবেন না। এটা গেল 2। 3 নম্বর, উনি বলেছেন তাদের বিদায় দেবে ছাত্র জনতা। এখানে ছাত্ররা তো বুঝলাম, আমরা ধরে নিলাম যে সমন্বয় কমিটি ছাত্রদের ছিল 150 জনের প্রায়, বোধহয় বাড়তে বাড়তে 150 জন। তাহলে এই 150 জন মিলে ঠিক করবে যে উনি কবে বিদায় নেবেন। তো সেটারও একটা যুক্তি আমি ধরে নিলাম, যে যেহেতু নিয়োগকর্তা ছাত্ররা, কাজে নিয়োগ বাতিল করতেও পারে ছাত্ররা, এটা উনি বলতে চেয়েছেন। কিন্তু সেখানে উনি জনতা নিয়ে এসছেন। আচ্ছা, জনতা সমর্থন দিয়েছে ওনার নিয়োগকে, খুবই সত্যি কথা, আমি নিজেও সমর্থন দিয়েছি। আমি মনে করি যে এই মুহূর্তে প্রফেসর ইউনূসের চেয়ে বেটার কোনো অপশন বাংলাদেশের ছিল না, এখনো নাই। যেহেতু উনি নোবেল লরিয়েট শুধু না, এক প্রকার বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফেস হচ্ছেন ডক্টর ইউনূস। কাজেই এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং জনগণ সমর্থন দিয়েছে। কিন্তু জনগণ কি করে ওনাকে জানাবে যে আপনাকে আমরা আর চাচ্ছি না, আপনি এখন বিদায় নেন? তার প্রক্রিয়াটা কি হবে? তিনি বলেছেন এটা একটা রাজনৈতিক বিষয়, অবশ্যই রাজনৈতিক বিষয়, এবং বলেছেন জনগণকে আলোচনা করতে। জনগণ কিভাবে আলোচনা করবে? জনগণের আলোচনার প্ল্যাটফর্মটা কি? আমি কি ওনাকে ইমেল করে জানাবো যে আপনাকে আমি চাচ্ছি না, বা এতদিন পরে আপনাকে আমি চাচ্ছি না? তো এটা বলার মাধ্যমে উনি একটা কি বলবো, একটা বায়বীয় কথা বলেছেন,
এবং এখানে ট্রান্সপারেন্সির অভাব আমি দেখতে পাচ্ছি। তার থেকে উনি যদি বলতেন, আজকে কথার কথা বলছেন, হয়তো রাজনৈতিক দলগুলোর আমার এই বক্তব্য পছন্দ হবে না, কারণ তারা তো চাইবেই যত তাড়াতাড়ি নির্বাচন। উনি যদি আজকে বলতেন যে আমার 2 বছর লাগবে এই কাজগুলো করতে, উনি আজকে কি করতে পারতেন? ওনার সংস্কারের একটা রূপরেখা দিতে পারতেন। একটা উনি বলেছেন যে আয়না ঘরের বিচার হবে, খুব ভালো কথা, এবং আর যা যা সংস্কার করতে চান তার একটা তালিকা দিতে পারতেন, তার রূপরেখা দিতে পারতেন, এবং দিয়ে তিনি বলতে পারতেন কথার কথা যে এগুলো শেষ করতে আমার 2 বছর সময় লাগবে এবং 2 বছর পরে আমি নির্বাচন দিয়ে এই সরকার চলে যাব। কিন্তু উনি তা বলেন নাই। উনি বলেছেন জনগণ ঠিক করুক, এবং উনি আর একটা কথা বলেছেন, এটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে। প্রশ্ন তো উঠবেই। আপনি যখনই পাবলিক দায়িত্ব নেবেন, আপনি দায়িত্ব নেওয়া মাত্র আপনার প্রতিটি মুভমেন্টের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে, কাজে প্রশ্ন উঠবে। আচ্ছা, উনি বলেছেন জনগণ সিদ্ধান্ত নেবে, তাহলে কি উনি বলতে চাচ্ছেন যে একটা রেফারেন্ডাম হবে? মানে প্রক্রিয়াটা কি হবে জনগণের? রেফারেন্ডাম উনি দিয়ে বলবেন যে আমি আমার এই কথার থেকে হয়তো প্রফেসর ইউনূস যদি শোনেন এই টক শো, একটা আইডিয়াও পেয়ে যাবেন। উনি কি বলবেন যে আমি 2 বছর থাকতে চাই এবং চাওয়ার জন্য আমি রেফারেন্ডাম দিলাম। রেফারেন্ডামে যদি উনি জয়লাভ করেন তাহলে 2 বছর থাকবেন, রেফারেন্ডামে জয়লাভ না করলে উনি তার আগেই চলে যাবেন। এবং আরেকটি কথা উনি বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ নেবে। রাজনৈতিক সিদ্ধান্ত তো শুধু জনগণ নেবে না, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ওনাকে নিতে হবে, কারণ রাজনৈতিক দলগুলো তো জনগণকে রিপ্রেজেন্ট করে। কারণ জনগণকে রিপ্রেজেন্ট করার আর কোনো রাস্তা তো আমাদের কাছে এখন নাই। ছাত্রদের বুঝলাম সমন্বয় কমিটি আছে, সমন্বয় পরিষদ আছে ছাত্রদের, জনগণের কথা বলার তো কোনো সুযোগ আমাদের নাই। সেখানে আমি একটু সতর্ক করে দিচ্ছি বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণকে সতর্ক করা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনাদেরকে একটা মজার কথা বলি আজকে। জনগণে আমার এসব লেখা হয়তো পড়েনি নাই, আপনি শুনলে অবাক হবেন। কোন শেখ হাসিনা যে ফ্যাসিবাদের দিকে ধাবমান, এটা আমি বলেছিলাম 2009 সালে। আপনারা একটা জানেন যে 2013 সালে একটা বিখ্যাত হেডিং ছিল, শিরোনাম ছিল, যেটা আমি দিয়েছিলাম, আমার দেশে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেটা 2014 সালে। কিন্তু 2009 সালে এপ্রিল মাসে, তার মানে শেখ হাসিনা ক্ষমতায় এসছে তখন 4 মাস পরে আমি লিখেছিলাম আমার দেশের মন্তব্য প্রতিবেদনে যে বর্তমান সরকার মানে তদানীন্তন শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করেছে। তাহলে সতর্ক করেছিলাম আমি 2009 সালে। সেটা বুঝতে জনগণের সময় লেগেছে আরো 10 বছর, যে ফ্যাসিবাদের দিকে চলে গেছে। তা আমি আজকে একটা সতর্কবাণী উচ্চারণ করতে চাই এই সরকার সম্পর্কে।